বেশ। আহ, তো এই হলো আজকের আমাদের টপিক। দেখতে পাচ্ছ সবাই? আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ষোড়শ মহাজনপদ এবং তার সাথেই সেই সময় যে বুদ্ধিজম জৈনিজমের উদ্ভব হচ্ছে সেই পর্যায়টা। এবং আমাদের সিলেবাস অনুযায়ী যদি দেখি আমাদের মূলত মৌর্য সাম্রাজ্য রয়েছে, কিন্তু তার আগে টুকরো টুকরো একটু রাজবংশগুলো দিয়ে দিয়েছি এখানে পরীক্ষার প্রশ্ন আহ মানে যেমনই আসুক যাতে আমরা তৈরি থাকি তার জন্য। তো আগের দিন যেরকম করেছি, বিগত লাস্ট দুদিন যেরকম করেছি সেরকমই আজকে আমরা বিস্তারিত আলোচনা, এবং তার সাথে শেষে থাকবে তোমাদের জন্য বেশ কিছু প্রশ্ন উত্তরের আলোচনা। ঠিক আছে? তো হ্যাঁ, ষোড়শ মহাজন পদের কথা যদি বলি, একদম আগের টপিকটার সাথে পুরোপুরি কানেক্টেড সেটা। দাঁড়াও, আশা করি দেখতে সুবিধে হচ্ছে। উম, হুম, ষোড়শ মহাজন পদের কথা যদি বলি, ষোড়শ মহাজন পদ কিন্তু দেখা যাচ্ছে এই টপিকটা পুরোপুরি তোমার বৈদিক সিভিলাইজেশনের সাথে কানেক্টেড। বৈদিক সিভিলাইজেশন কি ছিল? বৈদিক যুগ তোমার পুরোপুরি ভাবে একটা আহ গ্রামীণ সভ্যতা। সেখানে তার আগে আমরা ইন্দাস ভ্যালি পড়তে গিয়ে দেখেছি একটা শহুরে সভ্যতা, তাই না? এবার এইখানে এসে যদি দেখি আবার নতুন করে সেই গ্রামীণ সভ্যতার থেকে, শুধুমাত্র পশুচারণ পশুপালন থেকে আবারও নতুন নতুন বেশ কিছু শহর গড়ে উঠছে। সেই কারণে কিন্তু এই সময়টাকে অনেকেই বলে থাকেন যে সেকেন্ড ফেজ অফ আরবানাইজেশন। সেকেন্ড ফেজ অফ আরবানাইজেশন বলা হয়, অর্থাৎ নগরায়নের দ্বিতীয় পর্যায় হিসেবে একে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রথম পর্যায়ে কোথায় ছিল? সেই সিন্ধু সভ্যতার যুগে। কেমন? এবার যেটায় আসবো, যে প্রাচীন ভারতের ইতিহাসে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক, আগের দিন আমরা কোথায় ছিলাম একবার মনে করিয়ে দিই। বৈদিক সিভিলাইজেশন যদি দেখি, বৈদিক সভ্যতা কিন্তু মোটামুটি আমরা 1500 থেকে 600 অব্দি পড়েছি। আর ষষ্ঠ শতক নাগাদ দেখা যাচ্ছে যে ধীরে ধীরে বড় বড় কিছু শহর গড়ে উঠছে বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। এগুলোকে কি বলছে? জনপদ। জনপদ মানেই আমরা বুঝি যে যেখানে মানুষজন থাকে এবং বেশি মানুষজন থাকে। মহাজনপদ মানে তার থেকেও বেশি। আমরা জনের কনসেপ্ট আগের দিন পেয়েছি বৈদিক যুগে। জন থেকে হচ্ছে মহাজন এবং জনপদ, তাই তো? তো উত্তর ভারতে এটা বেশি বিস্তারিত ছিল, কারণ আমরা একদম ইন্দাস ভ্যালি থেকেই যে ইতিহাসে শুরু করেছি তা বেশিরভাগ উত্তর পশ্চিম ভারত কেন্দ্রিক, ধীরে ধীরে এক্সপ্যান্ড হয়েছে। এবং সেই দিকটা যদি দেখি তাহলে দেখব যে দক্ষিণ ভারতে কিন্তু মহাজনপদের সংখ্যাও সেরকম একটা পাচ্ছি না আমরা। আলোচনা করব প্রত্যেকটাই, তখন বুঝতে পারা যাবে। এবং কেন এই একটা জিনিস আমাদের থাকে যে কেন এই বৈদিক যুগের পরে নতুন করে নতুন নতুন কিছু ধর্ম গড়ে উঠছে। এবং 6th সেঞ্চুরির দিকে যদি তাকাই, ওয়ার্ল্ড ওয়াইডই নানান রকম ধর্ম সেই সময় মাথাচাড়া দিয়ে উঠছে। যেমন ধরো জরাথুস্টের কথা বলতে পারি, ঠিক আছে? উম এরকম অনেকগুলো এক্সাম্পল রয়েছে। সেরকমই সেই সময় বুদ্ধিজম এবং জৈনিজম ভারতবর্ষে মাথাচাড়া দিয়ে উঠছে। তার কারণ হয়তো একটা হতে পারে যে এটা একটা কাইন্ড অফ ধর্মীয় আন্দোলন। দীর্ঘদিন বৈদিক যুগে চলা যে ধর্মীয় গোঁড়ামি, যে পুরোহিততন্ত্র ধীরে ধীরে সমাজের জটিলতা বৃদ্ধি পাওয়া, সেইটা থেকে মুক্তির পথই খুঁজে দেয় বুদ্ধিজম জৈনিজম। ঠিক আছে? তো সেই হলো বিষয়। এটা হচ্ছে মহাজনপদের ম্যাপ, দেখতে পারা যাচ্ছে পুরো। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখা যাওয়া, এই অসমক বা অশোক মহাজনপদ এটাই একমাত্র দাক্ষিণাত্যের দিকে। বাকি বেশিরভাগটা কিন্তু দেখো পুরো উত্তর কেন্দ্রিক। হুম। কম্বোজ গান্ধার যদি দেখি, সেটা তো একেবারে পশ্চিমে চলে গেছে, বর্তমানে যার অনেকটাই আমাদের ভারতের পার্টও নয়। গান্ধারে এক সময় হচ্ছে গান্ধার শিল্প গড়ে উঠেছিল, তাই তো? কুষাণ সাম্রাজ্য সেই সময়। তারপর এদিকে কুরুক্ষেত্র, যেটা বিখ্যাত হচ্ছে তোমার মহাভারতের গল্পে, কুরুক্ষেত্রের যুদ্ধ। পাঞ্চাল, কৌশল, মল্ল, সেই ষোড়শ মহাজনপদ আমাদের ছোটবেলা থেকে সকলকে পড়তে হয়েছে। কিন্তু তারই এখন যে মানে বিষয়টা সেটা খানিকটা চেঞ্জ হয়ে যাবে।
16টা মহাজনপদ টোটাল তাহলে গড়ে উঠেছিল সেই সময়। 16টা নগর ধীরে ধীরে গড়ে উঠছিল। জনপদ মানে এই যে বললাম যেটা জনবসতিযুক্ত অঞ্চল, আর মহাজনপদ হচ্ছে যেটা কিনা বৃহৎ, অনেক বড় জনবসতি, তাকে বলবো মহাজনপদ বা শক্তিশালী রাজ্য। ওকে, তো আরেকটা জিনিস এখানে, এই প্রশ্নটা যদি আমাদের মাথায় আসে, আমরা সকলেই আগে পড়েছি যে কেন বৈদিক যুগের পরে শুধুমাত্র ধর্মীয় কারণই কি তাহলে একমাত্র কারণ, যেখানে তো বুঝলাম বুদ্ধিজম জৈনিজম গড়ে উঠছে, কিন্তু ধর্মীয় কারণের সাথে এই ব্যবসা বাণিজ্য বা নগর গড়ে ওঠার কি লিঙ্ক আছে? সেটাও আছে, কিন্তু একটা মেন লিঙ্ক হচ্ছে লৌহ প্রযুক্তি। নতুন নতুন টুলস গড়ে উঠছে, নতুন নতুন প্রযুক্তি, চাষবাসে উন্নতি, এবং সেখান থেকে অস্ত্র শস্ত্র থেকে শুরু করে সবটার ক্ষেত্রেই একটা উন্নতি। তার সাথে আরেকটা যে জিনিসটা এই সময় ঘটছে সেটা তোমাদেরকে বলি, যে বৈদিক যুগের পরে, হ্যাঁ, মানে এই যে কঠোরতা ছিল সমাজে, যে বর্ণ বৈষম্য, এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তারা কি সবাই সম মর্যাদা সমাজে পেত না, কিন্তু বুদ্ধিজম জৈনিজমে সবাইকে সমান মর্যাদা দেওয়া হচ্ছে। এবং এখানে কিন্তু আহ ব্যবসা বাণিজ্যকে বরং আরো এনকারেজ করা হচ্ছে, যেটা একটা বড় কারণ ছিল বলবো ব্রাহ্মণিজমের থেকে এই দিকটায় শিফট করার। এবং কৃষি অর্থনীতির বিকাশের ফলে কি হচ্ছে, বৃহৎ রাজ্যগুলোর উদ্ভব ঘটছে। একদম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক হলো তাহলে সময়কাল। ষোড়শ মহাজনপদের তালিকা, তাদের গুরুত্ব, হুম, তাহলে এটাই আমাদের মেন জানতে হবে। হ্যাঁ, এবার আমরা যদি পরীক্ষার হিসেবে ধরি, এতটা কম সময় হয়তো এতটা ডিটেলসে অনেকেই মানে যাবেন না এই সময়, শুধুমাত্রই প্রশ্ন উত্তর আলোচনা করবেন, কিন্তু প্রশ্ন উত্তরটা র্যান্ডাম যদি করতে থাকি, সেটা তো যে কোনো বই কিনেও সম্ভব, তার আগে পিছনের গল্পগুলো যদি আলোচনা না করি তাহলে কিন্তু সমস্যা হয়। তাহলে খুব স্বাভাবিক, ভীষণ রকম সমস্যা হয় আগের পিছনের গল্প যদি আলোচনা না করা হয়। তার কারণ হচ্ছে যে একবার পুরোটা রিভাইজ করে নিলে আমাদের কিন্তু প্রশ্ন উত্তর করতে খুব সুবিধে হয়, ছবির মতন পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে? হুম, তো চলো যাই, জাস্ট আ মিনিট। হ্যাঁ, প্রথম যাব অঙ্গ। অঙ্গের অবস্থান কোথায়? অঙ্গ পড়ছে বিহারে। অঙ্গ পড়ছে বিহারে। যদি ম্যাপে দেখি তাহলে এইখানটায় দেখব আমরা অঙ্গ দেখতে পাচ্ছি। তাহলে অঙ্গ পড়ছে বিহারের দিকে, মুঙ্গের আর ভাগলপুরে। রাজধানীর নাম কি? চম্পা। এবার এই অঙ্গ মহাজনপদটার গুরুত্ব সেই সময় কিসের জন্য ছিল, কেন এটা শহর গড়ে উঠলো, তার মূল কারণই ছিল এটা ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু বেশ প্রসিদ্ধ একটা সেন্টার, খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টার। এবং এখানে যেটা ছিল বলা যেতে পারে, এই যে চম্পা জায়গাটার নাম আমরা পড়ছি, এর রাজধানী যেটা মূল, চম্পা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যবসা বাণিজ্যের দিকে তো বটেই, এবং একটা ইম্পর্টেন্ট রুট হিসেবে কাজ করতো, হুম, ব্যবসায়ীদের জন্য, যে আহ, মানে সাউথ ইস্ট এশিয়াকে কানেক্ট করতো, যেটা হচ্ছে সেই সময় বলতো সুবর্ণ ভূমি বলা হতো। ঠিক আছে, এবার আসছে মগধ। মগধও পড়ছে বিহার। দেখো একটা সময় আমরা জানবো এই যে মৌর্য সাম্রাজ্য পড়বো, এই সবকটাই তো বিহারকে কেন্দ্র করে। এই যে পাটলিপুত্র, পাটলিপুত্র আসলে কোথায়? পাটনা বর্তমানে। তাহলে মগধের অবস্থানও সে হচ্ছে বিহারের পাটনা আর গয়া অঞ্চলে। রাজধানী কি? রাজধানী হচ্ছে গিরিব্রজ বা রাজগৃহ, যেটার পরবর্তীতে পাটলিপুত্র নাম হয়। আমি বললাম আর্লিয়েস্ট যে সাম্রাজ্য গড়ে উঠেছিল সেটাই কিন্তু এই গিরিব্রজ বা রাজগৃহকে কেন্দ্র করে। চারিদিকে পাহাড় দ্বারা বেষ্টিত। যে রাজগীর এখনো যারা বেড়াতে কোনোদিন যদি রাজগীরে কেউ মানে গিয়ে থাকেন তাহলে জানবে যে হ্যাঁ, রাজগৃহ কিন্তু চারিদিকে ওই একটা পাহাড় দ্বারা বেষ্টিত এরকম জায়গা। সব থেকে মানে পরবর্তীকালে রাজধানী পাটলিপুত্রতে শিফট করে যায়। শক্তিশালী মহাজনপদ বলা হতো এই মগধকে। হ্যাঁ, কেন? কেন মগধকে শক্তিশালী মহাজনপদ বলা হতো একটুখানি বলে দিই। যে দেখো, এক তো হচ্ছে তার ভৌগোলিক অবস্থান,
যেটা মগধকে শক্তিশালী করে তুলতে একটা বিরাট কাজ করেছিল। মগধের ভৌগোলিক অবস্থান মগধকে অনেকটা এগিয়ে নিয়ে গেছিল এবং এখানে গড়ে উঠেছিল প্রথম যে সাম্রাজ্য, তার নাম হচ্ছে হর্ষঙ্ক বংশ। হ্যাঁ, হরিয়াঙ্কা ডাইনেস্টি বা হর্ষঙ্ক বংশ, এটা প্রথম গড়ে উঠেছিল মগধকে কেন্দ্র করে। তার পেছনে মেন কারণ তার ব্যবসা বাণিজ্য, তার সুন্দর লোকেশন, সমস্তটা। ঠিক আছে। ভৌগোলিক অবস্থান, কাশী, উত্তরপ্রদেশের বারাণসী। হুম, রাজধানী হচ্ছে বারাণসী। আজকেও মানে ধর্মীয় কেন্দ্র হিসেবেও কাশীর একটা সাংঘাতিক গুরুত্ব রয়েছে, তাই তো। বারাণসী, মডার্ন বেনারস যাকে আমরা বলি। এবং এটা হচ্ছে কোশলরা, পরবর্তীকালে কোশল রাজরা ধীরে ধীরে দখল করে নেয়। এই কাশীর নিচে কোশল রেখা রয়েছে, কোশলের আন্ডারে চলে গিয়েছিল কাশী। এটাও ব্যবসা সংস্কৃতির দিক থেকে একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, বিশেষ করে সংস্কৃতি ধর্ম। আজকেও যদি বলি, কোশাল হচ্ছে উত্তরপ্রদেশের অযোধ্যা অঞ্চলে পড়ছে কোশাল। হ্যাঁ, ইস্টার্ন ইউপি বলতে পারি। এবং আহ, এই কৌশলের একটা গুরুত্ব রয়েছে ভীষণ রকম। সেটা হচ্ছে এখানেই তোমার ছিল শাক্য বংশ। শাক্য, কপিলাবস্তু সেই শাক্য। শাক্য মণি কাকে বলা হতো আমরা জানি, গৌতম বুদ্ধকে। তো এইখানে হচ্ছে তোমার শাক্য বংশ, শাক্য ক্ল্যান এখান থেকেই বিলং করতো। ঠিক আছে, এই জন্য কোশলের আরো মাহাত্ম্য বলবো। সরজু নদীর ধারে অবস্থিত। এবং রাজা, এখানকার একজন বিখ্যাত রাজার নাম বলি। রাজা ছিলেন প্রসেনজিৎ। রাজার নাম হলো প্রসেনজিৎ। ধরে নেওয়া হয় তিনিও বুদ্ধের সমসাময়িক। এবং আহ, এই যে একটা ট্রাইবের নাম বললাম বা একটা রিপাবলিকের নাম বললাম, সেটা হচ্ছে শাক্য। হ্যাঁ, শাক্য বংশ যখন কথাটা এলোই, শাক্যরা কোথাকার? কপিলাবস্তু নগরে যেখানে জন্মগ্রহণ হয়েছিল গৌতম বুদ্ধের। হ্যাঁ, লুম্বিনী, লুম্বিনী, ঠিক আছে। এইটা হচ্ছে এটার মেইন ইম্পর্টেন্স। এবং এটা মগধের একটা অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল সেই সময়। এরপরে আসছে বৃজ্জি বা ভাজ্জি, মিথিলা অঞ্চল বিহারের। এর রাজধানী হচ্ছে বৈশালী। ম্যাডাম হ্যালো শুনছি, বলো। ম্যাডাম, বলছি কোশলের রাজধানী তো দুটো। কোশলের রাজধানী তো দুটো হবে, একটা ককুষা আর শ্রাবস্তী। আচ্ছা, আমি শুরুতেই বলেছিলাম বোধহয় যে যা যা প্রশ্ন থাকবে দরকার হলে প্রশ্নগুলোকে রেখে নাও, বা দরকার হলে চ্যাটে বলো, কিন্তু মাঝখানে বারবার ইন্টারাপ্ট করো না। ঠিক আছে, তুমি বললে, হ্যাঁ ভ্যালিড পয়েন্ট বলেছো, ঠিক আছে মানছি। কিন্তু এরকম প্রত্যেকটা কথাতেই যদি বিভিন্ন প্রশ্ন থাকে তাহলে সবার কিন্তু খুব অসুবিধে হচ্ছে পুরোটা শুনতে। তাই জন্য একটুখানি পয়েন্টগুলোকে নোট করে নাও, আমি অবশ্যই উত্তর দেব। কোনো জায়গায় যদি মিস করে থাকি শুনবো, তোমাদের কথার উত্তর দেবো অবশ্যই। বা চ্যাটেও লিখে নিতে পারো, মাঝে মাঝে গিয়ে চ্যাটটা চেক করবো। কি হয়, মাঝখানে মাঝখানে বললে এই রেকর্ডিং এ ব্যাপারটা না খুব খারাপ রকম আসে, যে একটা ইন্টারেস্ট ল্যাক করে বাকিদের শুনতে। ঠিক আছে, তোমার প্রশ্নটা নিলাম, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একদম। কৌশলের রাজধানী হচ্ছে, বললাম কি, শ্রাবস্তী। আমি বোধহয় কৌশলের ব্যাপারে বলতে গিয়ে রাজধানীর দিকটা বলতে ভুলে গেলাম, যে নর্দার্ন পার্ট যেটা, উত্তর দিক যেটা, উত্তরের রাজধানী হচ্ছে শ্রাবস্তী। এবং যদি আমি দক্ষিণে আসি, দক্ষিণের রাজধানীটাকে বলা হয় কুশাবতী। কুশাবতী, ঠিক আছে। দক্ষিণের পাটের রাজধানী হচ্ছে কুশাবতী। তাহলে এই হলো নর্থের শ্রাবস্তী এবং সাউথের কুশাবতী। ওকে, ভেরি গুড পয়েন্ট। এবার আসছি বজ্জি বা বৃজ্জিতে, যেটা বলছিলাম যে মিথিলা অঞ্চলে অবস্থিত বিহারের রাজধানীর নাম হলো কি না, বৈশালী। ঠিক আছে। আহ 8টা গোষ্ঠী। আচ্ছা, এর মধ্যে কিছু কিছু মহাজনপদ যেগুলোতে রাজা রয়েছে, যেগুলো একেবারে রাজতান্ত্রিক। আবার কিছু কিছু মহাজনপদ রয়েছে যেখানে বিভিন্ন গোষ্ঠী একসাথে বাস করে। হ্যাঁ, গণরাজ্য যেগুলোকে বলা হয়, যেরকম তার মধ্যে বৃজ্জি একটা অন্যতম। হ্যাঁ, এই যে গণরাজ্য বলা হচ্ছে, এর মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা ট্রাইবের বা ক্ল্যানের নাম এখানে বলতেই হয়, না বললেই নয়, যার জন্য বৃজ্জির ইম্পর্টেন্স। সেটা হচ্ছে, এটা তোমার 8টা, কি বললাম, অষ্টকুল বা 8টা গোষ্ঠীর নাম এখানে আমি উল্লেখ করেছি, মানে নাম উল্লেখ করিনি, মানে বলেছি 8টা গোষ্ঠী, তাই তো।
কনফেডারেসি অফ 8 বা 9 ক্ল্যান বলা হয় এখানে। তার মধ্যে একটা হচ্ছে লিচ্ছবি, লিচ্ছবিজ। ওকে, ক্যাপিটাল কোথায়? বৈশালী। সেম লিচ্ছবিদের, লিচ্ছবি হচ্ছে একটা ক্ল্যান। লিচ্ছবির সাথে জড়িত মানে আমরা সেটাও গৌতম বুদ্ধের সাথেই একরকম জড়িত, তার ক্ষেত্রেই পড়ে থাকি, তাই তো? তার মায়ের দিক থেকে পড়ে থাকি আর কি। এবং মহাবীরের সাথেও কানেকশন রয়েছে একদমই। মহাবীরের সাথে এই জায়গাটার কানেকশন রয়েছে। কি কানেকশন রয়েছে বলছি, সকলেই জানো, মনে করতে পারছো মানে যখন বলছি ব্যাপারটা নিশ্চয়ই মনে পড়ছে। আরেকটা আসছে তোমার ভিদেহান্স, এখান থেকেই বিলং করছে ভিদেহান্স। এবং হচ্ছে যান্ত্রিকা বা জ্ঞাত্রিকা বলা হয়, ঠিক আছে? এবং এদের বিদেহান্স জায়গাটা যদি আলাদা করে দেখি, বলা হয় যে ওদের যে ক্যাপিটালটা বিশেষ করে ছিল মিথিলা অঞ্চল, এটাকে ওরা প্রায়োরিটি দিত, ঠিক আছে? এবং বিজ্জি সম্পর্কে আর একটা দুটো কথা বলে রাখি। এখানকার যে রাজা ছিল, রাজার নাম হচ্ছে রাজা চেতক। রাজা চেতক হচ্ছে এখানকার রাজা। এবং এর সাথে কানেকশন কি? রাজা চেতক হচ্ছে কার ভাই? না ত্রিশলা। ত্রিশলাকে, ত্রিশলা হচ্ছে তোমার মহাবীরের মা ছিলেন, মনে পড়ছে? তাহলে মহাবীরের মায়ের নাম ত্রিশলা, একদম। এবং আহ চেল্লানার বাবা, হ্যাঁ, চেল্লানা আবার হচ্ছে সেই মগধের তোমার রাজা বিম্বিসারের আহ, মানে ওয়াইফ, বিয়ে করেছিলেন তিনি চেল্লানাকে। চেল্লানার বাবা হচ্ছেন চেতক। তাহলে অনেকগুলো কানেকশন পেয়ে গেলাম, মানে অনেকগুলো রাজ্যের সাথে, অনেকগুলো সাম্রাজ্যের সাথে জুড়ে রয়েছে কিন্তু বৃজ্জিটা। মল্ল, মল্ল কোথায়? কুশীনগর ও পাওয়া অঞ্চলে, ঠিক আছে? রাজধানী হচ্ছে এরও কুশীনগর এবং পাওয়া। এটাও একটা গণরাজ্য। এবং মল্লের ইম্পর্টেন্ট, হ্যাঁ, বুদ্ধের মহাপরিনির্বাণ এখানে ঘটেছিল। বুদ্ধ তার লাস্ট মিল এখানে গ্রহণ করেছিলেন বলা হয়। আর কুশিনারাতে তিনি তার মহাপরিনির্বাণ কোথায় ঘটে? কুশিনারাতে ঘটে বুদ্ধের মহাপরিনির্বাণ। এবারে যাই চেদি, মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চল, ঠিক আছে? এখানে পড়ছে চেদি। রাজধানী হচ্ছে সত্যিমতি। এবং এখানে একজনের নাম বলবো, যে রাজার নাম তোমরা একদম সকলেই পরিচিত, বুঝতে পারবে, কিং শিশুপাল। রাজা শিশুপাল এর সাথে যুক্ত, ঠিক আছে? মহাভারতের কাহিনীর সঙ্গে যুক্ত একদম, ওই জন্য রাজা শিশুপালের নামটা বললাম। রাজা শিশুপালের সঙ্গে যুক্ত। কিছু পুরাণে উল্লেখ রয়েছে যে তিনি হচ্ছেন জরাসন্ধের আর কি সাথে যে সম্পর্কিত, জানো সেই বিষয়। আমি এখন পুরো গল্পে আর যাচ্ছি না, তো সেই শিশুপাল বা মহাভারতের কাহিনীর সাথে এই জায়গাটা যুক্ত, ঠিক আছে? নেক্সট আসছে বৎস। তো বৎস যদি বলি, উত্তরপ্রদেশের এলাহাবাদ অঞ্চল। রাজধানীটা কোথায়? না বৎসের রাজধানী আসছে কৌশাম্বী। বৎসের রাজধানী হচ্ছে কৌশাম্বী। এটা একটা বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ। এবং গঙ্গা যমুনার সংযোগস্থলে, এলাহাবাদের কাছে দেখতে পাচ্ছি, তার মানে ন্যাচারালি গঙ্গা যমুনার সংযোগস্থলে হচ্ছে। হ্যাঁ, এখানে যে রাজার নাম বলবো, রাজা হচ্ছে কিং উদয়ন। এখানে একজন বিখ্যাত রাজা হচ্ছেন উদয়ন, ঠিক আছে? উদয়ন চরিত্রটা মানে কিছু গল্পের ক্ষেত্রে হিরো বলা হয়, যেমন স্বপ্ন বাসব দত্তা, ভাষার স্বপ্ন বাসব দত্তা, ঠিক আছে? তারপরে হচ্ছে এই প্রিয়দর্শিকা, রত্নাবলী, হর্ষ লিখেছিলেন, হর্ষবর্ধন নিজে লিখেছিলেন রত্নাবলী আর প্রিয়দর্শিকা। এখানে উদয়ন ক্যারেক্টারটা পাওয়া যায়। তো যাই হোক, নেক্সট চলে যাই, যে কুরু। কুরু তো শুরুতেই বললাম ম্যাপে দেখিয়ে, যে রাজধানী ইন্দ্রপ্রস্থ হবে স্বাভাবিক, এবং দিল্লি হরিয়ানা অঞ্চল মহাভারতের কাহিনীর সাথে কুরু ভীষণভাবে যুক্ত। পাঞ্চাল যদি দেখি, উত্তরপ্রদেশের বেরিলি ফারুখাবাদ অঞ্চল, রাজধানী অহিচ্ছত্র। কাম্পেল্য দক্ষিণ, মানে অনেকগুলোরই তাহলে দুটো দুটো রাজধানীর অস্তিত্ব কিন্তু আমরা পাচ্ছি একদম। হুম। এবং এখানে হচ্ছে দ্রৌপদীর জন্মস্থান। এবং আরেকটা জিনিস পাঞ্চালের সাথে যুক্ত, পাঞ্চালে হচ্ছে রয়েছে তোমার কনৌজ। কনৌজ। নেক্সট আসি মৎস্য। মৎস্য রাজস্থানের জয়পুর অঞ্চলে। রাজধানীর নাম কি মৎস্য? রাজধানী হচ্ছে বিরাটনগর। হ্যাঁ, বিরাটনগর হচ্ছে রাজধানী।
এবং বলা হয় বিরাটের নাম থেকে বিরাট এসেছে, এটা হচ্ছে বিরাট বলে একজন এর প্রতিষ্ঠাতা ছিলেন। সুরসেন, এটা উত্তরপ্রদেশের দিকে পড়ছে, মথুরা, রাজধানী হচ্ছে মথুরা সুরসেনের। কৃষ্ণ উপাসনার কেন্দ্র বলে ধরে নেওয়া হয়। অসমক, একমাত্র মহাজনপদ যেটা দক্ষিণ ভারতের দিকে, দক্ষিণ ভারতের গোদাবরী নদীর তীরে। এর রাজধানী হচ্ছে পেদ্দান। হুম এটা আরেকটা জিনিস অসমক সম্পর্কে বলি, সেটা হচ্ছে হ্যাঁ, এটা তো এক নম্বর কথা ভীষণভাবে মনে রাখবে যে অসমক মানেই আমি চলে আসছি কোথায়, দক্ষিণে, গোদাবরী নদীর তীরে। এবং ধরে নেওয়া হয় একসময় শুধু গোদাবরী নয়, গোদাবরী আর মঞ্জিরার মাঝখানে ছিল। আর পোটালি হচ্ছে কি বললাম, রাজধানীর নাম। হ্যাঁ, আহ যেটা ওই বোধহয় নাম এখন বোধান বা সামথিং কিছু একটা, তেলেঙ্গানার অংশ পড়ছে অবশ্যই। হুম এবং এটা অনলি মহাজনপদ, এটা মনে রাখতে হবে, যেটা কিনা বিন্ধ্যার দক্ষিণে, বিন্ধ্য পর্বতের দক্ষিণে। বিন্ধ্য পর্বতের দক্ষিণে একমাত্র মহাজনপদ, দক্ষিণ পথ। এবারে আসছি আমরা অবন্তীতে। তাই তো, এখানে আমরা দেখতে পাচ্ছি অবন্তী। অবন্তী হচ্ছে মধ্যপ্রদেশের মালব অঞ্চলে অবন্তী। অবন্তী মধ্যপ্রদেশের মালব বা মালওয়া যেটাকে বলা হয়, ঠিক আছে। এবং বলা হচ্ছে বিন্ধ্য এটাকে দুভাগে ভাগ করে দিয়েছে। হ্যাঁ, উত্তরের অবন্তী উজ্জয়িনী রাজধানী, দক্ষিণে মহিষ্মতি, সেই মহিষ্মতি সাম্রাজ্য যার সিনেমা সকলে দেখে ফেলেছো। গুরুত্ব, এখানে লোহার উপাদানে সমৃদ্ধ, ঠিক আছে। উম গান্ধার, গান্ধার বলেছি, গান্ধার শিল্পও একটা সময় খুব বিখ্যাত ছিল। গান্ধারে কুষাণ সাম্রাজ্য ছিল। তো সেটা হচ্ছে আফগানিস্তান পাকিস্তানের ওই জায়গাটায়, পেশোয়া রাওয়ালপিন্ডি অঞ্চল। রাজধানী তক্ষশিলা, যেটা একসময় গুরুত্বপূর্ণ লার্নিং সেন্টার ছিল, ইউনিভার্সিটি ছিল, প্রাচীন শিক্ষা কেন্দ্র, ব্যবসা বাণিজ্যের সংযোগস্থল। আর কম্বোজ যদি দেখি, গান্ধারের উত্তর পশ্চিম কাশ্মীর ও আফগানিস্তান। রাজধানী হলো রাজপুর। এটা বিখ্যাত ঘোড়ার জন্য, কম্বোজে ঘোড়ার উপস্থিতি দেখা গেছে। আচ্ছা, মহাজনপদ সম্পর্কে আরো কয়েকটা পয়েন্ট আলোচনা করে নিই, তারপরে কারোর কোনো অসুবিধা মহাজনপদ থেকে আছে নাকি আমি অবশ্যই শুনে নিয়ে তারপর ফার্দার প্রসিড করব। ঠিক আছে, তাহলে আমাদের মানে পড়ানোর মাঝেও ইন্টারাপশন হবে না, আবার যার যা বলার আছে সেটাও তোমরা সকলেই বলার সুযোগ পাবে, তাতে আমাদের কোনো অসুবিধা হবে না। মহাজনপদগুলি উত্থানের কারণ কি? শুরুতেই বলে দিয়েছি, আরো একবার বলা, লৌহ প্রযুক্তির ব্যবহার যেটা বিপ্লব ঘটায়, একটা নতুন যুগে নিয়ে আসে। কৃষি ক্ষেত্রে প্রচুর উন্নতি হয়, ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়, এবং এই উর্বর গাঙ্গেয় সমভূমির জন্য কৃষির উৎপাদন আরো ত্বরান্বিত হয়। নতুন নতুন নগর আরো গড়ে ওঠে বাণিজ্য কেন্দ্রকে কেন্দ্র করে। বাণিজ্যিক সমৃদ্ধি কিন্তু এর সাথে একটা রিলেটেড, আভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্য দুই। রাষ্ট্র ব্যবস্থার বিবর্তন ঘটে, ক্ষুদ্র জনপদ থেকে বৃহৎ রাষ্ট্র কাঠামোতে রূপান্তর। বংশানুক্রমিক রাজতন্ত্র, এর আগে যেটা ছিল না, একজন গোষ্ঠী প্রধান সেই হচ্ছে রাজা। এবার থেকে দেখা যাচ্ছে না শুধু গোষ্ঠী প্রধান নয়, বরং মানে ওই ল্যান্ডের জন্য যে লড়াই, বা একটা গোষ্ঠীর সাথে একটা গোষ্ঠীর লড়াই এবং গোষ্ঠীগুলো মিলতে মিলতে বড় ক্ল্যানের আবির্ভাব, সেটা কিন্তু এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে। ক্ষমতা কেন্দ্রীভূত হয়। সেনাবাহিনীর গঠন, হ্যাঁ, সেটাও এর সাথে সাথে হয়, কারণ নতুন নতুন অস্ত্র শস্ত্রও তো আসছে। যত রাজা যখন হবে, রাজার রাজ্য কন্ট্রোল করার জন্য সেনাবাহিনীও লাগবে, এটা একটা খুব স্বাভাবিক ব্যাপার। সেটাই কিন্তু এই ক্ষেত্রে দেখা দিয়েছিল। এবং মহাজনপদগুলো কিছু ছিল রাজতন্ত্র, কিছু ছিল গণরাজ্য বা বেশ কয়েকটা সংঘের মিলিত অবস্থান। এখানে একটা সেন্ট্রালাইজ শাসন ব্যবস্থা দেখা দিয়েছিল। কর, আমরা আগের দিন যেটা পড়ছিলাম যে বলি আর কি ভাগা, বলি হচ্ছে কি আদি বৈদিক যুগে ছিল যে মানে স্বেচ্ছাকর। আর পরবর্তী বৈদিক যুগে এই বলির সাথে, বলিটাও মানে নিয়মিত কর হয়ে যায়, তার সাথে যোগ হয় ভাগ, 6/1 যেটা ফসলের দিতে হবে, বলি ভাগ। তো এই সময় থেকেই দেখেছি আমরা নিয়মিত কর ব্যবস্থাটা কিন্তু চালু হয়ে গেছে, যেটা এখানেও বজায় ছিল। স্থায়ী সেনাবাহিনী, নগরীকরণ ও বাণিজ্য এই সময় দেখা দেয়। আর জাতিভেদ প্রথার উপস্থিতি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র
এ তো পরবর্তী বৈদিক যুগ থেকেই সমাজে চলে এসেছে, কিন্তু এই সময় থেকে আর একেবারে পাকাপাকি ভাবে এই চারটে যে ভেদ এটা দেখা যাচ্ছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এ আরো জটিল জায়গা করে নিচ্ছে, যার জন্যে এগুলোর সাবস্টিটিউট হিসেবে বুদ্ধিজম, জৈনিজম মাথাচাড়া দিয়ে উঠছে, যেটা আমরা এর পরবর্তীতে পড়বো। তাহলে এবার শুনে নিই কারোর এখানে কোনো ডাউট আছে নাকি, শুনি। কারোর কি কিছু বলার আছে? এবার যদি বলার থাকে বলতে পারো। হ্যালো। হ্যাঁ, বলো। বলছি, মহাজনপদের যে উত্থান আমরা কোন গ্রন্থ থেকে আমরা জানতে পারি, এটা একটু বলে ভালো হয়। নিশ্চয়ই। ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন আছে শুনে নি, একসাথে বলছি। ঠিক আছে, তাহলে আর সেরকম কোনো কারোর প্রশ্ন নেই। দেখো, মহাজনপদের উদ্ভব নিয়ে তুমি যে গ্রন্থের নাম জিজ্ঞেস করলে, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তাতান সাহা হ্যান্ড রেজ করেছে, বলে ফেলো তাতান। আমি সবার প্রশ্নটা শুনে নিয়ে একেবারে পরপর উত্তর দিচ্ছি। হুম, শুনি তাতান সাহা। চ্যাটে মনে হয় কেউ কিছু লিখেছে। হুম, আচ্ছা, তোমাদের ইয়ে থেকে লেখা হয়েছে। হুম। তাতান সাহা কিছু বলার ছিল, হ্যান্ড রেজ করেছিলে কিন্তু কিছু বলছো না। না ম্যাম। আচ্ছা, এমনি ভুল করে হয়ে গেছিল তো, ওকে। ওকে, আমি তাহলে আবার আমাদের স্ক্রিন শেয়ারে ফিরে যাচ্ছি এবং যে একটা প্রশ্ন পেয়েছি তার উত্তর এখানে দিয়ে দিই, মানে লিখে দিই, যাতে এই ইনফরমেশনটা সবার কাছে থাকে। যে বিশেষ করে এই আহ, আহ, মানে আমরা আসলে অনেকগুলো সেই সময় সমকালীন টেক্সট থেকে মহাজনপদগুলোর নাম পাই। এমনকি কিছু কিছু মহাজনপদের নাম তো মহাভারতেও পাওয়া গেছে। আরেকটা গুরুত্বপূর্ণ টেক্সটের নাম বলবো, যেটা হচ্ছে অঙ্গুত্তর নিকায়া। অঙ্গুত্তর নিকায়া, হ্যাঁ। এই অঙ্গুত্তর নিকায়া হচ্ছে একটি বুদ্ধিস্ট টেক্সট, যেখানেও মহাজনপদের নাম পাওয়া গেছে, ষোড়শ মহাজনপদ। হ্যাঁ, তাহলে যদি বলা হয় যে ষোড়শ মহাজনপদের নাম সমকালীন কোন কোন গ্রন্থে পাওয়া গেছে, বেসিক্যালি এরকম ভাবে তো তোমাদের আসবে না, পুরো লিখতে দেবে না, যে কোনো একটা অপশন। কিন্তু আমাদের যদি অপশন গুলো মাথায় রাখতে হয় যে কি কি গ্রন্থে মোটামুটি পাওয়া গেছে, যেমন তার মধ্যে অঙ্গুত্তর নিকায়া তো পাবোই। তারপরে হচ্ছে ভগবতী সূত্র, ভগবতী সূত্রে নাম উল্লেখ রয়েছে, জৈন গ্রন্থ যেটা ভগবতী সূত্র। তারপরে হচ্ছে এটা বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়া। আহ আর উম মহাভারতের কথা বলতে পারি, মহাভারতে বেশ কিছু উল্লেখ আছে। মহাভারত, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রধান উৎস, এগুলো হচ্ছে প্রধান জায়গা যেখান থেকে আমরা এই মহাজনপদগুলোর কথা জানতে পেরেছি। ঠিক আছে, যে বৈদিক যুগের পরেই যে মহাজনপদগুলোর বিস্তার ধীরে ধীরে ঘটছে, সেটা জানতে পারার প্রধান উৎস হচ্ছে এই তিনটে। এছাড়া আরো বেশ কয়েকটা বইয়ে এরকম জানতে পারা যায় যে দ্বিতীয় নগরায়ন হচ্ছে, আচ্ছা এরকম এরকম নগর, সেগুলোতে সেই সময় এই হতো, এই ব্যাপারগুলো আমরা জানতে পারছি। যে যা যা পড়লাম, কাশী, কৌশল, মগধ, বৃজ্জি, চেদি, বৎস, যাই হোক। এবারে আমরা যাব পরের পার্টটায়। আশা করি যে জিজ্ঞেস করছিলে উত্তর পেয়েছো। আর কিছু বলার আছে? যাব আমরা পরের পার্টে। ঠিক আছে। বৌদ্ধ ধর্মের উত্থান। বৌদ্ধ ধর্মের উত্থান যদি দেখি, এক তো বৈদিক ধর্মের জটিলতা, আমি আগে থেকেই বলছি বৈদিক ধর্মের জটিলতা বৌদ্ধ ধর্মের উত্থানের পথকে কিন্তু আরো মানে প্রসার করে। বৈদিক ধর্মের যে জটিলতা, যাগযজ্ঞ, মন্ত্রোচ্চারণ, বলিদান প্রথার আধিক্য, এগুলো মানুষের আর ভালো লাগছিল না। মানুষ একটা সহজ সরল ভাবে ভগবানের কাছে নিজেকে প্রেজেন্ট করতে চাইছিলেন। এছাড়া দেখতে পাই ব্রাহ্মণ্যবাদের প্রাধান্য, হ্যাঁ, যে ব্রাহ্মণদের এক একচেটিয়া আধিপত্য।
জাতিভেদ প্রথার কড়াকড়ি, শূদ্র নারীদের প্রতি একটা বৈষম্যমূলক আচরণ, ইকুয়াল চোখে না দেখা, এই একটা ব্যাপার। শূদ্ররাও সমাজে একটা জায়গা করে নিতে চাইছে, তারাও চাইছে ভগবানের চোখে যেন আমাদের মানে সমানভাবে দেখা হয়, অধিকার সম অধিকার যাতে পাই, এই যে বিষয়টা। এবং পরবর্তী বৈদিক যুগ থেকে নারীরা আস্তে আস্তে একদম মানে পজিশন সমাজে ডাউন হতে শুরু করেছিল। উপনিষদের প্রভাব এবং উপনিষদের এই যে ফিলোসফিক্যাল ব্যাখ্যা, এই জ্ঞান, মোক্ষ, এর যে একটা রহস্য, এইটার একটা উত্তর মানুষ খুঁজছিল, যে আসলে মুক্তির পথ কি। মুক্তির পথ কি এতই কঠিন, তাতে পৌরোহিত তন্ত্র থেকে শুরু করে যাগ যজ্ঞ এত কিছু দরকার হয়? তার উত্তর দিতে হয়তো সক্ষম হয়েছিল এই ধরনের কিছু প্রোটেস্ট্যান্ট ধর্ম। লৌহ প্রযুক্তির আবির্ভাব কি হলো, নতুন নতুন বণিক শ্রেণী কৃষক শ্রেণীর উদ্ভব ঘটলো। এরা এককালীন অনেকটা টাকা করে ফেলছে এবং এই জাতিভেদ প্রথা, যে সমাজে তাদেরকে নিচু করে রাখা, এটা মানছে না। তো এই পর্যায়ে আসছেন গৌতম বুদ্ধ। তার কিছু বেসিক ইনফরমেশন এখানে আমি রেখেছি এবং তারপরে আমরা প্রশ্ন উত্তর অ্যাজ ইউজুয়াল যাব, গৌতম বুদ্ধ মহাবীর পুরোটা আলোচনা করে। বুদ্ধের জন্ম যদি দেখি, তাহলে 563 অব্দে নেপালের লুম্বিনী নগরে, যেটা বলছিলাম একটু আগে। হ্যাঁ, এবং শাক্য বংশে তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম হচ্ছে শুদ্ধোধন, এই যে শাক্য প্রজাতন্ত্রের প্রধান শুদ্ধোধন, মাতা হচ্ছেন মায়া দেবী। সিদ্ধার্থ গৌতম আসল নাম, গৌতমই তার মাসির কাছে মানুষ হয়েছেন। মা জন্মের কিছুদিনের মধ্যেই মারা যান, মাসি গৌতমীর কাছে তাকে মানুষ হতে হয়, সেই থেকে নাম হয় গৌতম। শাক্য বংশ। চারটে দৃশ্য তার জীবনকে পরিবর্তিত করে। একটা সময় তিনি বিশাল মানে রাজার মানে ইয়েতে ছিলেন, কোন রকম দুঃখ তাকে ছুতে পারেনি। প্রথম যখন তিনি বাইরে বেরোলেন, একটা বৃদ্ধ ব্যক্তিকে দেখে তার মনে প্রশ্নের উদয় হলো যে মানুষের জীবনে এই বার্ধক্য, জরা জীর্ণ, এই ব্যাপারগুলো হয় কেন। এবং তারপরে দেখলেন যে একটা মানে সে রুগ্নপ্রায় মানুষ মারা যাবে, তিনি তার যে চ্যারিয়েটার মানে যে তার কি বলে রথ টেনে নিয়ে যেতেন, তাকে প্রশ্ন করলেন যে আহ, কেন এরকম, বলে এটাই তো স্বাভাবিক, জীবনের তো এটাই ধর্ম। তারপর মৃত ব্যক্তিও দেখলেন, যে বুঝতে পারলেন যে আচ্ছা জন্মালে মরতেই হবে, এবং একজন সন্ন্যাসীকে পেয়েছিলেন যাকে এইগুলো সম্পর্কে তিনি প্রশ্ন করেছিলেন যে এর থেকে মুক্তির উপায় কি। তখন তিনি সন্ন্যাস নেওয়ার কথা বলেন। তো সেইটাই তাকে মুক্তির পথ খুঁজতে অনুপ্রাণিত করে। তার আগে অলরেডি আমরা যদি দেখি গৌতম বুদ্ধের মানে বিবাহ হয়ে গেছে, ঠিক আছে, তিনি বিয়ে করেছেন, তার একটি উম, কি বলে তার সন্তানও রয়েছে গৌতম বুদ্ধের কথা যদি পড়ি। তো সেক্ষেত্রে বলবো যে আহ, মানে বিষয়টা খুব একটা সোজা ছিল না সন্ন্যাস নেওয়ার ডিসিশনটা নেওয়া, কিন্তু তিনি সেটা নেন, শেষ পর্যন্ত তিনি কিন্তু বাড়ি ছেড়ে চলে যান। ঠিক আছে। তো তার যে মহাভিনিষ্ক্রমণ, আমি একটু বাকি ডিটেলস অল্প করে বলে দিই। তার যে বিবাহ, সেটা হয়েছিল যশোধরার সাথে। হ্যাঁ, ম্যারিড, অল্প ছোট করে জাস্ট লিখে দিচ্ছি পয়েন্টে, যশোধরা, যশোধরা। এবং তাদের যে ছেলে ছিল, সন হচ্ছে রাহুল। ঠিক আছে। তো এদেরকে ছেড়েই তিনি চলে যান। হুম। এবং আহ 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। এবার যে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলি, অনেক সময় আসতে পারে, যে গৌতম বুদ্ধ যে গৃহত্যাগ করেছিলেন, তার ঘোড়া এবং ঘোড়ার চালকের নাম কি ছিল? হুম, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে। ঘোড়ার নাম বলা হয় কণ্টক, এবং ঘোড়ার চালক যেটা চ্যারিয়টার, তিনি হচ্ছেন চান্না। এদেরকে নিয়ে তিনি মানে চলে যান। 29 বছর বয়স, বোধি বৃক্ষের নিচে তিনি বহুদিন তপস্যা করেন এবং তারপর তার বোধি প্রাপ্ত হয়, যেটা বলা হয়। যেটা বোধগয়াতে রয়েছে বিশাল টেম্পলটা, এবং সেই বৃক্ষও আজও রয়েছে। তার বোধি লাভ হয় বোধগয়াতে। এবং তিনি কি করেন, সারনাথে প্রথম তার যে উপদেশ তিনি দেন, ধর্ম উপদেশ, যেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তনা, ধর্মের চাকা ঘুরতে শুরু করলো। এবং মহাপরিনির্বাণ কোথায় ঘটে? কুশীনগরে। 80 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। তার যে মেন টিচিং গুলো ছিল আর্য সত্যর মধ্যে হচ্ছে জগতে দুঃখ আছে, মানে হ্যাঁ,
পার্মানেন্ট দুঃখ জগতে, যে অ্যান্ড দুঃখের কারণ, দুঃখ সমুদায়। তার কারণ হচ্ছে আমরা জীবনে অনেক কিছু চাই, আমাদের চাহিদাই দুঃখের মেন কারণ, তৃষ্ণা বা আসক্তি দুঃখের মেন কারণ। দুঃখ নিবৃত্তির তাহলে কি কোনো উপায় নেই? না, এখানে বিশ্বাস করা হয় এই তৃষ্ণা বা চাহিদাকে ফিনিশ করে দিতে পারলে দুঃখ শেষ। সেটাকে আমরা কি করে করব? আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব? বুদ্ধিজম মনে করে যে অষ্টাঙ্গিক মার্গ তার জন্য ফলো করতে হবে। 8টা মার্গ। তার মধ্যে কি কি রয়েছে? সৎ সংকল্প, সৎ বাক্য, সৎ কর্ম, সৎ জীবিকা, সৎ প্রচেষ্টা, সৎ স্মৃতি, সৎ সমাধি, সৎ বিশ্বাস বা সৎ দৃষ্টি। এই কটা, এগুলো ফলো করার কথা তিনি মনে করেন। এবং অনেক জায়গাতেই কিন্তু বলা হয় যে বুদ্ধ প্রায় 35 বছরে এসে তখন নিরঞ্জন নদীর তীরে, নিরঞ্জনা নদীর তীরে একটা পিপল গাছের নিচে তিনি এই বোধি প্রাপ্ত হয়েছিলেন, যেটা আমি খানিক আগে আলোচনা করছিলাম। এটা বলে দেওয়া উচিত বলে মনে হলো যে হ্যাঁ, ব্যাপারটা অ্যাপ্রক্স, হ্যাঁ 35টাই ঠিকঠাক। এবং সেখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে কোন জায়গায়? নিরঞ্জনা নদীর তীরে। হ্যাঁ, মানে শুধু জায়গার নাম মনে রাখলেই হবে না, তার সাথে এক্সাক্ট মানে লোকেশনটা জানাটা জরুরি। নিরঞ্জনা নদীর তীরে, সেখানে তিনি ইয়ে করেন, মানে বোধিপ্রাপ্ত হন, তার জ্ঞান লাভ হয় একটা বিশেষ কোনো, এটা বোঝা যায়। হুম, বোঝা গেল? আর বোধি বা বুদ্ধ মানে কোনো একটা জ্ঞান প্রাপ্তি বা কোনো একটা, মানে কি বলবো, আলোকিত ব্যক্তি, তাকে বলা হয় বোধি প্রাপ্তি। ঠিক আছে, ওকে। এবং আমরা জানি ত্রিপিটকের কথা, বুদ্ধের, যেটা মূল ধর্মগ্রন্থ। 3 পিটক বলা হয়, ত্রিপিটক, তাই তো? ত্রিপিটক বা 3 পিটক। আর ত্রিরত্ন, বুদ্ধিজমের মূল যে মানে ফাউন্ডেশন, সেটা ত্রিরত্নের উপর দাঁড়িয়ে। বুদ্ধ নিজে, তার ধর্ম এবং তার সংঘ। নির্বাণ, দুঃখ থেকে সম্পূর্ণ মুক্তি এবং পরম শান্তি, এটাই হচ্ছে নির্বাণ লাভ করা। যে দুঃখ এবং বার্থ রিবার্থের যে বারবার সাইকেল, সেখান থেকে একটা চরম মুক্তি লাভ করা। এবং কর্মফল ও পুনর্জন্ম, কর্মফলের উপর ভিত্তি করেই বলা হয় পুনর্জন্মের ধারণা। অহিংসা, বুদ্ধিজম ভীষণভাবে অহিংসা ফলো করে, যে সমস্ত জীবের প্রতি অহিংসা দেখানো। আর জৈনিজম তো আরো হাই লেভেলে অহিংসাকে ফলো করে। হুম। এবং ঈশ্বরের অস্তিত্ব নিয়ে এখানে স্পষ্ট ধারণা নেই। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত প্রচেষ্টার উপর জোর দেওয়া হয়েছে, মানুষের সাথে মানুষের ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। আর বৌদ্ধ সংঘ, পরবর্তীকালে অনেক মনেস্ট্রি তৈরি হয়েছে বুদ্ধিস্ট ভিক্ষু ভিক্ষুণীদের জন্য। সংঘের নিয়ম কানুন গুলো কোথায় লেখা রয়েছে? বিনয় পিটকে। এই যে ত্রিপিটকের কথা বলছি, ত্রিপিটকের তো 3টে পার্ট ত্রিপিটকের। আমরা জানি যে সুত্ত পিটক, বিনয় পিটক, আরেকটা হচ্ছে আহা অভিধম্ম পিটক, অভিধম্ম পিটক। তো এর মধ্যে বিনয় পিটকে রয়েছে সংঘের নানান রকম নিয়ম কানুন, যে ভিক্ষু ভিক্ষুণীদের নিয়ম কানুন কি কি ফলো করতে হবে। সংঘের উদ্দেশ্য কি? বৌদ্ধ ধর্মের প্রচার আর প্রসারে সহায়তা করা। বৌদ্ধ সঙ্গীতি কতগুলো হয়েছে, মানে বুদ্ধের মৃত্যুর পরে তার যে ফলোয়ার্সরা, তারা যে মানে বিভিন্ন বুদ্ধিস্ট সংঘের আয়োজন করেছিলেন। প্রথম সঙ্গীতি হয় 884-এ, বুদ্ধের মহাপরিনির্বাণের পরে রাজগৃহ। এগুলো থেকে প্রশ্ন আসে যে কবে হয়েছিল। রাজগৃহে প্রথমটা হয়েছিল। সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ। এবং এই সময় রাজা হচ্ছেন অজাতশত্রু। ঠিক আছে, গুরুত্ব, এই যে বিনয় পিটক লেখা হচ্ছে, এই সময় শুরু হচ্ছে উপালি কর্তৃক, এবং সুত্ত পিটক আনন্দ কর্তৃক সংকলন হয়েছিল প্রথম সঙ্গীতিতে। দ্বিতীয় হচ্ছে 383। হুম, দ্বিতীয় হচ্ছে 383। জাস্ট আ মিনিট, বলছি। এটা সম্পর্কে বলতে গিয়ে আরেকটা জিনিস মনে এলো, যেটা বলে দেওয়া দরকার। সেটা হচ্ছে যে বুদ্ধ যখন তার এই মানে বোধি লাভের আগে তিনি কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরেছেন। হ্যাঁ, এবং এই সময় যে টিচারদের সাথে তিনি পরিচিত হয়েছেন, টিচার বা গুরু যাই বলো, যারা তাকে এই ব্যাপারে শিক্ষা দিয়েছেন, তার মধ্যে একটা বিশেষ নাম হচ্ছে আলারা কালমা। প্রথম যে আছেন আলারা কালমা। ঠিক আছে, এটাও মনে রেখো। যতগুলো পয়েন্ট পাচ্ছি ইম্পর্টেন্ট মনে হচ্ছে বলে দেওয়ারই চেষ্টা করছি। আহ কিছু যদি মনে হচ্ছে মিস করে গেছি, মাথায় তোমাদের আসছে, অবশ্যই রাখো, আমি শুনবো। এবং যদি কোথাও কোনো ইয়ে থাকে তো অবশ্যই কারেক্ট করে দেবো শেষে। হ্যাঁ,
তো স্থান হচ্ছে বৈশালী, দ্বিতীয় সংগীতিটার বৈশালীতে হয়েছিল, এবং সভাপতি হচ্ছেন সভাকবি রাজা কালাশোকের সময়। অজাতশত্রু প্রথমটাতে ছিল, দ্বিতীয়টাতে হচ্ছেন রাজা কালাশোক। ওকে, এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ, কে রাজা ছিলেন, কে সভাপতি, বা কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, এই জায়গাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সংঘের মধ্যে বিভেদ সৃষ্টি এই সময় দেখা যায়, মানে সংঘের ভাগ হয়ে যায়, স্থবিরবাদী আর মহাসাংঘিক দুটো ভাগ। তৃতীয় সংগীতি 250 খ্রিস্টপূর্বাব্দ, স্থান পাটলিপুত্র। হ্যাঁ, এবং সেই সময় হচ্ছে আহ যদি এখানে একটুখানি মানে নামটা বোঝা যাচ্ছে না দেখে হয়তো, কারণ বাংলা করতে গিয়ে অনেক সময় স্পেলিং গুলো এমন ভাবে চলে আসে যে তোমাদের বুঝতে অসুবিধে হয়ে যায়। তো ঠিক আছে, চিন্তা করার কিছু নেই, এখানে লিখে দিচ্ছি মোগলিপুত্র থিসিস দেখাচ্ছে আর কি। আহ তো আহ এখানটা লিখে দিই। বুদ্ধের তিনটি সঙ্গীতি বা তিনটে সংঘ বুদ্ধের মৃত্যুর পরে, এটা কিন্তু আমাদের জন্য পরীক্ষার জন্য মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে প্রথম দুটো বললাম, তৃতীয়টা কি কত হচ্ছে তাহলে 250 খ্রিস্টপূর্বাব্দ। প্রথমটা বুদ্ধের মৃত্যুর পরপরই হচ্ছে, যেখানে ত্রিপিটক হচ্ছে লেখা, মানে ত্রিপিটকের যে ভাগটা সেটা শুরু হচ্ছে কম্পাইল করা। বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক। আহ দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হচ্ছে, সেটা হচ্ছে বৈশালীতে। তৃতীয়টা আমরা কি পড়লাম, তৃতীয় বৌদ্ধ সংগীতি হচ্ছে পাটলিপুত্রে। তাহলে পরে যদি প্রশ্ন আসে যে তৃতীয় বৌদ্ধ সংগীতির সভাপতি কে ছিলেন, তাহলে আমরা পাচ্ছি কাকে, না মোগালিপুত্তা বেসিক্যালি। হ্যাঁ, নামটা এটাই বলতে চাইছিলাম, যেখানে একটুখানি কি এরকম লেখাটা এসেছে বাংলা করতে গিয়ে, মোগালিপুত্তা হয়ে যাবে, মোগালিপুত্তা তিস্সা, মোগালিপুত্র তিস্সা বা তিস্সা যাই বলো। হুম, তিনি ছিলেন এই আহ সংগীতিটাতে। পৃষ্ঠপোষক সম্রাট অশোক সেই সময়। অভিধম্ম পিটক সংকলন এবং কিছু বিভাজন তো শুরু হয়। আচ্ছা, যদি এবারে ধরো এরকম কোনো প্রশ্ন মধ্যে পাই যেটার মেন কনটেক্সট থাকে যে বৌদ্ধ ধর্ম পরবর্তীকালে কটি ভাগে ভাগ হয়ে যায়। হুম, তো অনেকগুলো ভাগেই ভাগ তো হয়ে যায়, কিন্তু দুটো মানে তার মধ্যে হীনযান রয়েছে, মহাযান রয়েছে, যেটা দুটো প্রধান ভাগ। ঠিক আছে, এই দুটো প্রধান ভাগ হীনযান এবং মহাযান। হীন হীনয়ান and মহায়ান, বা হীনযান মহাযান বাংলাতে বললে হয়। হুম, বৃহত্তর যান যদিও মহাযানটাকেই বলা হয়, যেখানে মূর্তি পূজার প্রচলন ছিল, হীনযানে কিন্তু ছিল না। বজ্রযান পরবর্তীকালে তিব্বতে দেখা যায়, এরকম অনেকগুলো ভাগ হয়ে যায়, থেরাবাদ, এরকম অনেকগুলি ভাগ। আচ্ছা, চতুর্থ সংগীতের কথা আসুক। খ্রিস্টীয় প্রথম শতকে কাশ্মীরে হচ্ছে এটা কুন্দলবান, মতান্তরে জলন্ধর, বসুমিত্র অশ্বঘোষ সভাপতি, সভাপতি বসুমিত্র, অশ্বঘোষ সভাপতি, পৃষ্ঠপোষক সম্রাট কনিষ্কের সময় হচ্ছে এটা। এবং এখানেই হীনযান মহাযান মেন দুটো ভাগ এলো, যেটা বলছিলাম। বৌদ্ধ ধর্মের পতন, হ্যাঁ, গুপ্ত যুগে এসে দেখা গেল যে যখন আবার ব্রাহ্মণ্য ধর্মের প্রাধান্য বাড়ছে, তখন কিন্তু বৌদ্ধ ধর্ম যে এখন কোথাও নেই পৃথিবীতে অবশ্যই তা নয়, তার যে গুরুত্বটা সেটা অনেকটা কমে গেল। এবং মঠগুলোর মধ্যে অনেক জটিলতা, অনেক নিয়ম কারণ বৌদ্ধ পরবর্তী যুগে, এবং ব্রাহ্মণদের দ্বারা বৌদ্ধ ধর্মের বিরোধিতা, এই বিষয়গুলো। এবং যে যুগে যে রাজা থাকে না, রাজা যে ধর্মটা ফলো করছে প্রজারা সেটা ফলো করার একটা চেষ্টা করে, এটার একটা ইম্প্যাক্ট পড়েছিল। এবং তার উপরে বিদেশিদের আক্রমণ, ধীরে ধীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন আলাদা আলাদা শাসক, এগুলো একটা প্রভাব ফেলেছিল। এবার যেটা যাব যে জৈন ধর্মের উত্থান। জৈন ধর্মের উত্থানের প্রেক্ষাপট কি, সেম বৈদিক ধর্মের বিরোধিতা, এবং এখানে একটা সহজ সরল জীবন ধারণ, এই ব্যাপারটা অ্যাট্রাক্ট করেছিল। তবে বৌদ্ধ ধর্মের মতন জৈন ধর্ম ততটা পপুলারিটি না পাওয়ার তার মেন কারণ হচ্ছে এখানে কিন্তু মোক্ষ লাভের জন্য কঠোর তপস্যা করতে হতো, এবং এরা বিশ্বাস করতো তীর্থঙ্করে। হুম, তো তীর্থঙ্কর ব্যাপারটা হচ্ছে অনেকটা, যারা পথপ্রদর্শক, যারা গুরু, তাদেরকে আমরা তীর্থঙ্কর বলতে পারি। তো মহাবীর একমাত্র তীর্থঙ্কর ছিলেন না। তো মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন, এটা একটা কিন্তু ভালো প্রশ্ন হতে পারে বা হয়েছে। তো মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন, না আমরা মনে রাখবো মহাবীর কিন্তু শেষ বা 24তম তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ, আদিনাথ,
23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ। প্রথম কে ছিলেন, দ্বিতীয় কে ছিলেন, মহাবীরের আগে কে ছিলেন, শেষ কে ছিলেন, এরকম গুলো আসে। এবং এই জৈনিজম বিশ্বাস করে চারটে মূল নীতির উপরে, যেটা হচ্ছে অহিংসা, সত্য, এবং আস্তেয় চুরি না করা, অপরিগ্রহ, অপরের সম্পত্তি পরিগ্রহ না করা, এইগুলির উপরে বিশ্বাস করে। এটা চারটে মূলনীতি। মহাবীর 540 অব্দে বৈশালীর কুন্দগ্রামে জন্মগ্রহণ করেন। এই জ্ঞানত্রিকা যে পড়ছিলাম আমরা ক্ল্যান, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। ইনিও ক্ষত্রিয় ছিলেন। বাবার নাম সিদ্ধার্থ, মাতা হচ্ছেন ত্রিশলা, লিচ্ছবি প্রধান চেতকের বোন। সে যে চেতকের সাথে কানেকশন বলেছিলাম পড়াতে গিয়ে, মহাজনপদ। আসল নাম কি বর্ধমান বলা হয়, বর্ধমান মহাবীরা। হ্যাঁ, বিবাহ, তারও বিবাহ হয়েছিল। আগে কি বললাম, গৌতম বুদ্ধের স্ত্রীর নাম হচ্ছে যশোধরা, ইনি হচ্ছেন যশোদা, এবং কন্যা ছিলেন প্রিয়দর্শনা। 30 বছর বয়সে কঠোর তপস্যা তার শুরু, গৃহত্যাগ করা, এবং 12 বছর কঠোর তপস্যা করে 42 ইয়ার্সে এসে তিনি, হ্যাঁ, হচ্ছে কোথায় না, গৌতম বুদ্ধের নির্বাণ লাভটা তো পড়লাম। মহাবীর কোথায় নির্বাণ লাভ করেছিলেন না, ঋজুপালিকা নদীর ধারে আমরা দেখতে পাচ্ছি। এবং আহ নির্বাণ লাভ বললাম, সরি, সরি, হ্যাঁ, নির্বাণ লাভ তো মৃত্যু হয়ে যাচ্ছে, মানে কি বলবো, ওই, হ্যাঁ, খানিকটা মানে মহাপরিনির্বাণ বলা হয় সাধারণত মৃত্যু ব্যাপারটাকে, যেটা পাওয়া পুরীতে তিনি ইয়ে করেন। এখানে হচ্ছে একটা কোনো স্পেশাল পাওয়ার লাভ, মানে স্পেশাল জ্ঞান লাভ বলতে পারো আর কি। হুম। এবং আহ, তিনি মানে এই যে ইয়েটা পেয়েছিলেন, এটা হচ্ছে এখানে জায়গাটার নাম কেউ বলতে পারবে? জাম্ভিক গ্রাম তো এখানে লেখা রয়েছে, যেটা একটু স্পেলিং ভুল দেখতে পাচ্ছি আমরা। তো কি হবে, কোথায় পেয়েছিলেন? আনমিউট করে বলতে পারো, আমি বলছি তো মাঝখানে একটু বলাই যেতে পারে যদি জানা থাকে, নাহলে বলে দিচ্ছি। আচ্ছা, কারো জানা নেই মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মানে যেটাকে আমরা এনলাইটমেন্ট বলতে পারি বেসিক্যালি, সেটা হচ্ছে আহ ঋজুপালিকা নদীর তীরে, হ্যাঁ, কৈবল্য লাভ করা বলতে পারি। এই যে জিন বা বিজয়ী বলছেন, জৈনা কথাটা আসছে জিনা কথার থেকে, মানে বিজয়ী। হ্যাঁ, তার কৈবল্য লাভ করা, সে এনলাইটমেন্ট লাভ করা, সেটা হচ্ছে জাম্ভিক গ্রাম কথাটা লেখা রয়েছে, কিন্তু বেসিক্যালি স্পেলিং ইয়েতে চলে আসে, ওই যখন আমি বাংলা করতে যাই সেই সময় কিছু কিছু এরার, কিছু কিছু মিস্টেক অল্প হলেও থেকে যায়। তো এটা হয়ে যাবে জিম্বিকা গ্রাম। জিম্বিকা গ্রাম, জিম্বিকা গ্রাম, প্রেজেন্ট ডে বিহারের কাছে। 42 বছর বয়সে তিনি জৈন লাভ করেন, যেটা এনলাইটমেন্ট বলা হয়, বা তাকে কৈবল্য বলা হতো, কৈবল্য লাভ নামে পরিচিতি লাভ করেন, কৈবল্য। ঠিক আছে, হ্যাঁ। নেক্সট চলে যাই। তার যে প্রথম জ্ঞান বা প্রথম উপদেশ, যেরকম সারনাথ এর কথা পড়েছিলাম, এখানে মহাবীরের ক্ষেত্রে হয়ে যাচ্ছে পাওয়া, মহাপরিনির্বাণ পাওয়া পুরীতে 468 জৈন ধর্মের মূল নীতি ওই ত্রিরত্নের উপর দাঁড়িয়ে সম্যক দর্শন, মানে তীর্থঙ্করদের প্রতি বিশ্বাস রাখতে হবে, সম্যক জ্ঞান লাভ করা, জৈন ধর্মের মূল নীতিগুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে, এবং সম্যক চরিত্র মানে কি, সেই নীতিগুলো জীবনে ফলো করে চলতে হবে, সেই মতন জীবন যাপন করতে হবে। ঠিক আছে। পঞ্চমহাব্রত অহিংসা, কোনো জীবকে আঘাত না করা, সত্য কথা বলা সব সময়, হুম, 5টা প্রিন্সিপালের উপরে বিশ্বাস করতো, আস্তেয়, চুরি না করা, অপরিগ্রহ, অপরের সম্পত্তি পরিগ্রহ না করা, ব্রহ্মচর্য পালন করা, এই কটা তারা মেনে চলতেন। ঈশ্বর অনিশ্বরবাদ, হ্যাঁ, ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার, আত্ম উদ্ধারের চেষ্টা, মানে আত্ম উপায়ে মুক্তি লাভের চেষ্টা জীবন থেকে, আত্মার অস্তিত্ব, হ্যাঁ, তারা বিশ্বাস করত। এবং মোক্ষ লাভের উপায় কি, কঠোর তপস্যা, কর্মফল অনুযায়ী পুনর্জন্মের কথা এরাও মানত। এবারে আমরা জৈনদের সংগীতিগুলো পড়ে নেব। জৈনদের প্রথম সংগীতি যেটা হয়, যে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে খ্রিস্টপূর্ব 4র্থ শতকে পাটলিপুত্রে, সভাপতি কে ছিলেন, স্থূলভদ্র। ঠিক আছে। জৈন ধর্ম দুটো শাখায় বিভক্ত হয়ে যায়, শ্বেতাম্বর
দিগম্বর খুব ইম্পর্টেন্ট জায়গা। শ্বেতাম্বর হচ্ছে ভদ্রবাহুর নেতৃত্বে কিছু লোক বলছে দক্ষিণ ভারতে চলে যায়। আচ্ছা, এই জায়গাটা একটুখানি ক্লিয়ার সেগ্রিগেশনটা বলে দিই আমি। হুম। দুটোর মধ্যে পার্থক্য কি বা কে কোনটার হেড, এই জায়গাটা আমরা একটু জেনে রাখি। যে শ্বেতাম্বর আর দিগম্বর। হুম। শ্বেতাম্বর মানে যারা হোয়াইট ক্লথ পরিধান করতেন তাদেরকে বলা হয় শ্বেতাম্বর। হুম। আর দিগম্বর বলা হয় স্কাই ক্ল্যাড, যারা খুব একটা পোশাক পরিধানে বিশ্বাস করতেন না। তো এবার যদি আমাদের প্রশ্ন আসে যে হু ওয়াজ দ্য হেড অফ শ্বেতাম্বর, হুম, তাহলে শ্বেতাম্বর এই গোষ্ঠীটার হেড কে, তাহলে আমাদের বলতে হবে এটা কি ভদ্রবাহু না কে। আর তাহলে দিগম্বরের হেড কে, তাহলে কি অন্য কেউ, এইটা মনে রাখতে হবে। এই যে এখানে লিখে দিই। কারোর মনে মাঝখানে কোনো প্রশ্নের উদয় হলে অবশ্যই কিন্তু তোমরা লিখে রাখতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু লিখে রাখতে পারো। আহা, স্ক্রিন শেয়ারটা মনে হয় বন্ধ হয়ে গেল, দাঁড়াও 1 মিনিট, আরেকবার স্ক্রিন শেয়ার করে দিই। হুম, আশা করি আবার দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আশা করছি আবার দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে আবার স্ক্রিন, যেখানে ছিলাম আমরা, বলতে বলতে চলে এলাম। হুম। শ্বেতাম্বর আর দিগম্বর। শ্বেতাম্বরা সেক্টের প্রধান হয়ে যাচ্ছেন মহাশ্রমণ বলা হয়, মহাশ্রমণ। আর ভদ্রবাহু হচ্ছেন দিগম্বর সেক্ট, যেখানে তারা চলে গেছিলেন দক্ষিণ ভারতে। ভদ্রবাহু, ভদ্রবাহু, ঠিক আছে, দুটো ভাগ। তৃতীয় সংগীতি হচ্ছে খ্রিস্টীয় 5ম শতকে। এখানে দেখতে পাচ্ছি বল্লভীতে হয়েছিল গুজরাটে, সভাপতি দেবর্ষি খামাশ্রমানা। এবং জৈন ধর্মগ্রন্থগুলি সংকলন আর চূড়ান্ত রূপ এখানে দেওয়া হয়। এই যে বলছিলাম বিভেদ, শ্বেতাম্বর সাদা পোশাক পরা, এবং এরা খানিকটা উপদেশগুলো নরম ভাবে অনুসরণ করতো, আর এরা বেশি কঠোর ছিল। হুম। দিগম্বর। জৈন ধর্ম হচ্ছে বণিক শ্রেণীর সমর্থন পেয়েছিল, বেশ কিছু শাসকেরও সমর্থন সেই সময় পেয়েছিল। সহজ সরল জীবন যাপনের জন্য অনেকে এটাকে গ্রহণ করেছিল, এবং বিভিন্ন রাজা শাসক এর পৃষ্ঠপোষক হয়েছিল। হ্যাঁ। এবার কয়েকটা ছোট ছোট রাজবংশের উল্লেখ আমি এখানে করেছি, এবং তারপর আমরা সোজা প্রশ্ন উত্তরে চলে যাব। এক তো মগধকে কেন্দ্র করে কেন এই সময় রাজবংশগুলো গড়ে উঠেছিল, তার কারণ এখানটা হচ্ছে খুব ভালো লোকেশন, গাঙ্গেয় সমভূমিতে রয়েছে, কৃষি ক্ষেত্রে সমৃদ্ধি, তার ফলে ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধি, হাতিয়ার অস্ত্রের জোগাড়, যেহেতু এখানে লৌহ আকরিক আশেপাশে ছিল, ঠিক আছে, ঘন জঙ্গল, হাতি সংগ্রহের সুবিধে, যুদ্ধে ব্যবহার হতো, তারপরে কাঠ সংগ্রহের সুবিধে, প্রাকৃতিক দুর্গ, রাজগৃহ পাটলিপুত্র হচ্ছে ভৌগোলিক অবস্থানটা প্রাকৃতিক ভাবে ব্যারিয়ার তৈরি করেছিল, এবং নদী দ্বারাও সুরক্ষিত চারিপাশ থেকে। আর্থিক সমৃদ্ধি, কৃষি ও বাণিজ্যের বিকাশ এখানে হয়। দূরদর্শী সাম্রাজ্যবাদী শাসক এখানে দেখা গেছে। হুম। এবং এবার আমরা রাজবংশগুলোতে যদি আসি, তাহলে প্রথম আমি শুরুতেই বলেছিলাম যে হর্ষঙ্ক বংশ হচ্ছে প্রথম রাজবংশ, ঠিক আছে। হর্ষঙ্ক বংশ প্রথম রাজবংশ, এবং এখানে প্রথম রাজার নাম যদি পড়ি আমরা, বিম্বিসার, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। রাজধানী কোথায়? গিরিব্রজ বা রাজগৃহ। সাম্রাজ্য বিস্তারে তিনি কূটনৈতিক বিবাহ নীতি অবলম্বন করেন বিম্বিসার। হুম। এই যে
বিম্বিসারের ক্ষেত্রে দেখতে পাবে 3টে বিবাহ তার ছিল। কেন? কারণ বিবাহ সূত্রে ওই রাজ্যগুলোকে মানে নিজের অধীনে আনার একটা ব্যাপার সেই সময় ছিল। সেই সময় তো অধিক বিবাহের একটা প্রচলন দেখা গেছে রাজাদের মধ্যে। কোশল রাজকন্যা মহাকৌশল দেবী। আরেকটা আমরা পড়েছিলাম শুরুতেই, ওই কানেকশন বলতে গিয়ে বলেছিলাম প্রসেনজিতের কথা যখন বললাম, যে বৈশালীর লিচ্ছবির রাজকন্যা চেল্লানা, চেল্লানার বাবা হচ্ছেন প্রসেনজিৎ, মদ্রদেশের রাজকন্যা খেমা। হ্যাঁ, তো এর মাধ্যমে অঙ্গ মহাজনপদ দখল। ইনি হচ্ছেন বুদ্ধ মহাবীরের সমসাময়িক, এবং আহ আরেকটা জিনিস, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, অজাতশত্রুর কথায় আসবো, যাকে কুনিক বলা হয়। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, বিম্বিসারকে কিন্তু বলা হতো শ্রেণিক। হ্যাঁ, বিম্বিসার হচ্ছেন শ্রেণিক, অজাতশত্রু হচ্ছেন কুনিক। কেমন? বিম্বিসারে মাকে মানে তার পিতাকে হত্যা করে তিনি সিংহাসনে বসেন। কোশাল আর বাহ্যির বিরুদ্ধে যুদ্ধ, এবং বুদ্ধের প্রথম সঙ্গীতি কিন্তু তার সময় হচ্ছে। মহাশিলাকান্তকা এবং রথমশাল নামক দু ধরনের যুদ্ধ অস্ত্র ব্যবহার তিনি শুরু করেন। এর পরের রাজা উদয়ীন, উদয়ীন আবার অজাতশত্রুকে মেরে সিংহাসনে বসেছে, মানে ট্র্যাডিশন ফলো করছে আর কি পুরো, তাই তো। তো এ আবার কি করলো, রাজধানী স্থানান্তর করলো, পাটলিপুত্র নগরীর পত্তন, এবং রাজধানী রাজগৃহ থেকে নিয়ে চলে এলো পাটলিপুত্রে টেনে। গঙ্গা সৈন্যদের সঙ্গম স্থলে এই পাটলিপুত্রের গুরুত্ব ধীরে ধীরে বাড়তে লাগলো রাজগৃহ থেকে। শেষ শাসক ছিল নাগদশক। এর পরের বংশটা যদি দেখি, বংশগুলো ছোট ছোট করে রেখেছি জাস্ট। শিশুনাগ বংশ, নাগ দশককে উৎখাত করে একটা নতুন বংশ তৈরি হলো শিশুনাগ। হ্যাঁ, অবন্তী মহাজনপদ দখল করে মগধের সাম্রাজ্য ধীরে ধীরে বাড়ছে। মগধের সাথে দেখো একটা একটা করে মহাজনপদ জুড়ছে, মগধ আরো বড় হচ্ছে। এখানে রাজধানী হয়ে যাচ্ছে বৈশালী। এরপরে আসছে কালাশোক বা কাকবর্ণ, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি হচ্ছে বৈশালীতে। রাজধানী আবার পাটলিপুত্রতে তিনি ফিরিয়ে আনেন বৈশালী থেকে। এরপর আসছেন, হ্যাঁ, এইটা একটা বড় ঐতিহাসিক সাম্রাজ্য আমরা বলতে পারি, নন্দ বংশ, মৌর্যের আগে। কারণ নন্দ বংশকে হারিয়েই মৌর্যরা সাম্রাজ্য দখল করেছিল, আমরা জানি সেই গল্প চন্দ্রগুপ্ত মৌর্যের, যাকে ট্রেন করেছিলেন হচ্ছে, কে ট্রেন করেছিলেন সবাই আমরা জানি, বলবো সেই কথা, এখন আর যাচ্ছি না। মহাপদ্মনন্দ, নন্দ বংশের প্রতিষ্ঠাতা। শিশুনাগ বংশের শেষ শাসককে উৎখাত করে তৈরি হলো নন্দ রাজবংশ। একরাট, একমাত্র রাজা এবং সর্বক্ষত্রান্তক, সকল ক্ষত্রিয়দের ধ্বংসকারী বলা হচ্ছে মহাপদ্মনন্দকে। মানে বুঝতে পারছি বেশ একটা ভারী মানে নাম। এবং এই সর্বক্ষত্রান্তক বিষয়টাকে নিয়ে একটা ঐতিহাসিকরা বলছেন যে এরা হচ্ছে ক্ষত্রিয় রাজা ছিল না, এরা খুব সম্ভবত শূদ্র ছিল, এটা নিয়ে একটা মতান্তর রয়েছে। ঠিক আছে। ওড়িশার কলিঙ্গ জয় করেন এবং বিশাল সেনাবাহিনী তার ছিল। ধননন্দ নন্দ বংশের শেষ শাসক, এবং তিনি তার কর নীতির জন্য অপ্রিয় ছিলেন, পুরোহিতের সাথে শোনা যায় খারাপ ব্যবহার করেন, তার জন্য তার সাম্রাজ্য ছেড়ে পুরোহিত চলে যান। এবং পুরোহিত চলে যাওয়ার পরে দেখা যায় যে সেই পুরোহিতই যে চন্দ্রগুপ্ত মৌর্যকে ট্রেন করছে, চাণক্য, এক্স্যাক্টলি চাণক্য, যার বিখ্যাত লেখা অর্থশাস্ত্র, চন্দ্রগুপ্ত মৌর্য, তারই সাহায্যে মৌর্য সাম্রাজ্য শেষ পর্যন্ত তৈরি করলো, যেটা আমাদের মেইন টপিক, পরের দিন বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এবারে আমরা প্রশ্ন উত্তরে যেতে পারি। আমার মনে হয় প্রশ্ন উত্তরের মধ্যে কারোর কোনো প্রশ্ন থাকলে, আচ্ছা কেউ কোথায় কিছু চ্যাটে লিখেছে, একটু দেখে নিই। জানা নেই, আচ্ছা, যেটা প্রশ্ন করেছিলাম, ঠিক আছে। ষোড়শ মহাজন পদগুলির মধ্যে একমাত্র, হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ নিশ্চয়ই বলো, শুনছি। ম্যাডাম বলছি, যে বৌদ্ধ সম্মেলন বললেন, ওই প্রথম যে সালটা 448 মানে 486, 486 বা 87 হবে তো? দেখছি কি আছে, আমি দেখে নিচ্ছি, 1 মিনিট। প্রথম বৌদ্ধ মহাসংঘ কি করতে ছিল? আরে একটু পরে বুদ্ধিজম, বুদ্ধিজম, ও এখানেই তো হবে, হ্যাঁ। ও আচ্ছা, 448, না 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 না, হ্যাঁ 448 নয়,
দ্বিতীয়টা হয়েছিল 383-তে, প্রথমটা হয়েছিল 483-তে। হ্যাঁ, একদম এর সাথে মানে এটা মনে রাখার এই জন্য খুব সুবিধে। 483 আর 383, 100 বছরের পার্থক্য। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ নোটিস করার জন্য। হ্যাঁ, এবার বলো, আর কারোর কিছু বলার আছে? নাহলে আমরা প্রশ্ন উত্তরে যাব, অনেকগুলো প্রশ্ন উত্তর আমাদের রয়েছে। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন উত্তরে যাই। হ্যালো মানে এগুলো নিয়ে একদিন এক্সাম হবে না ম্যাম? হ্যালো নিশ্চয়ই হবে, ক্লাস আগে এগো কারো, তারপরে আহ, নিশ্চয়ই হবে। কারণ হচ্ছে যে এত কিছু আমাদের সিলেবাসে আছে, সেগুলো তো খানিকটা শেষ করে ফেলতে হবে, তারপরে তো হবে। হুম। ষোড়শ মহাজন পদগুলোর মধ্যে একমাত্র দক্ষিণে অবস্থিত কি পড়েছি আমরা এক্ষুনি দেখলাম? অশোক, তাই তো? অসমক অশোক অসমক হচ্ছে দক্ষিণে অবস্থিত, অশোক। অসমক মগধের প্রথম ঐতিহাসিক রাজধানী কোনটি ছিল? রাজগৃহ। রাজগৃহ বা গিরিব্রজ, প্রত্যেকটার আনসার আমি দিয়ে দিয়েছি যাতে পরে তোমাদের সকলের সুবিধা হয়। হ্যাঁ, গণরাজ্য হিসেবে পরিচিত এর মধ্যে কোন মহাজনপদটা 8টি গোষ্ঠীর সঙ্গ নিয়ে গঠিত? অবশ্যই কি হবে এটা, বৃজ্জি, তাই তো? বৃজ্জিতেই তো আমরা পড়েছিলাম লিচ্ছে। ব্রিজে, হ্যাঁ। ব্রিজে, ব্রিজে। মহাশিলা কণ্টক ও রথমুশল, এগুলো কোন রাজার সময়? এক্ষুনি পড়লাম আমরা, জাস্ট এক্ষুনি দেখলাম। এটা করেছিলেন অজাতশত্রু। অজাতশত্রু, অজাতশত্রু। হুম। পাটলিপুত্র নগরীর পত্তন, এই যে পেয়ে যাচ্ছি, উদয়ন। উদয়ন। তার আগে তো রাজধানী ছিল রাজগৃহ, সেই জন্য। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ বা পরম জ্ঞান লাভ করেছিলেন? না, তার নির্বাণ লাভ বা পরম জ্ঞান লাভ সম্ভব হয়েছিল কোন জায়গাতে? বোধ গয়ায়, সারনাথ, তাই তো? না না, সারনাথ। সারনাথে তো তার জ্ঞান দেওয়া প্রথম, মানে প্রথম ধর্মচক্র প্রবর্তন হলো, কিন্তু প্রথম তিনি জ্ঞান লাভ করলেন বৌদ্ধ গয়ায়। হুম। ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝায়? এই যে বুদ্ধের প্রথম ধর্ম উপদেশ, ধর্মের চাকা ঘোরা শুরু করলো, সেই জন্যই এটাকে বলে ধর্মচক্র প্রবর্তন। এইটা হয়েছিল সারনাথে। তৃতীয় বৌদ্ধ সংগীতের পৃষ্ঠপোষক কে ছিলেন? অশোক, অবশ্যই। 250 বিসিতে হচ্ছে অশোক সেই সময়। হুম। কোন বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধ ধর্ম হীনযান মহাযানে ভাগ হয়ে যায়? চতুর্থ। চতুর্থ। ইয়েস। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কোনটি? বুদ্ধ নিজে, ধর্ম আর সংঘ, এই তিনটেই ত্রিরত্ন। জৈনিজম হলে এটা হতো অহিংস, এগুলো তো জৈনিজমে রয়েছে না? আচ্ছা, জৈন ধর্ম থেকে একটা প্রশ্ন রয়েছে এখানে, সেটা হচ্ছে এই যে জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর মানে অবশ্যই হয়ে যাচ্ছে 23তম কে? মহাবীর? না, মহাবীর তো 24তম। মহাবীরের আগে কে ছিলেন? না, 23তম হচ্ছেন পার্শ্বনাথ। মহাবীর জৈন ধর্মের পঞ্চ মহাব্রতর সাথে কোন নীতিটি যুক্ত করেছিলেন? না, ব্রহ্মচর্য। শ্বেতাম্বর, দিগম্বর নামক দুটি প্রধান জৈন সম্প্রদায়ে জৈন ধর্ম কোন সংগীতিতে বিভক্ত হয়? প্রথম জেনারেশন। হ্যাঁ, প্রথম জৈন সংগীতি। জিন শব্দের অর্থ কি? জিন শব্দের অর্থ হচ্ছে বিজয়ী, জিনা বা বিজয়ী, জৈনা। কোন মগধ রাজা তার পিতা বিম্বিসারকে হত্যা করেন? অবশ্যই অজাতশত্রু বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেন। নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্ম নন্দ, তাই তো? কোন উপাধিটি মহাপদ্ম নন্দের মধ্যে ব্যবহার করেননি? একরাট, সর্বক্ষত্রান্তক, কুনিক, দ্বিতীয় পরশুরাম। সোজা প্রশ্ন, বলো। কুনিক 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 কুনিক, কারণ এটা হচ্ছে কুনিক। এই যে আমরা উত্তরে দেখতে পাচ্ছি অজাতশত্রুর উপাধি। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের সিংহাসনে কোন নন্দ রাজা আসীন ছিলেন? ধননন্দ, নন্দ। ধননন্দ। ধন্যবাদ। হুম। বিম্বিসার কোন মহাজনপদ জয় করে মগধের সাম্রাজ্য বিস্তার করেছিলেন? না, অঙ্গ।
বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়া থেকে কয়টা মহাজনপদের নাম পাওয়া যায়? 16টাই। এই জন্য এটা এতটাই ইম্পর্টেন্ট। 16টি। হ্যাঁ। কোন মহাজনপদের রাজধানী তক্ষশিলা প্রাচীন ভারতের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র? গান্ধার। হুম, গান্ধার। মগধের হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিম্বিসার। গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে বৌদ্ধ ধর্মে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন, মহাপরিনির্বাণ, কোনটা? মহাভিনিষ্ক্রমণ, কি বলা হয়? মহাবিনষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণ, একদম। বুদ্ধের জন্মস্থান লুম্বিনী বর্তমানে কোন দেশে অবস্থিত? এটা অবশ্যই নেপালের পাদদেশে। বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থগুলিকে একত্রে কি বলা হয়? ত্রিপিটক। ত্রিপিটক। হ্যাঁ, পিটক মানে 3টে ঝুড়ি বলা হয় আর কি। ত্রিপিটকের কোন অংশে বৌদ্ধ ভিক্ষু ভিক্ষুণীদের জন্য সংঘের নিয়ম কানুন লেখা রয়েছে? এক্ষুনি দেখছিলাম আমরা, কি হয়ে যাবে ওটা? বিনয় পিটকে, তাই তো? বিনয় অভিধর্ম পিটক। বিনয় পিটকে রয়েছে। অভিধম্ম পিটকে বুদ্ধের মানে বুদ্ধিজমের বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন ফিলোসফিক্যাল ডিসকোর্স এগুলো নিয়ে লেখা। আচ্ছা, জৈন ধর্ম থেকে কি আছে? হ্যাঁ, আরো দিয়েছিলাম। মহাবীরের প্রকৃত নাম? মহাবীরের প্রকৃত নাম বর্ধমান, বর্ধমান মহাবীর বলে। সিদ্ধার্থ তো গৌতম বুদ্ধের নাম। জৈন ধর্মের মতে তীর্থঙ্করের সংখ্যা টোটাল কতজন? 24 জন, তাই তো? 24 হচ্ছে সঠিক উত্তর। প্রথম জৈন সঙ্গীতি কোথায় হয়? পাটলিপুত্রে। হর্ষঙ্ক রাজবংশের পর মগধে কোন রাজবংশ ক্ষমতায় আসে? হর্ষঙ্ক বংশকে হারিয়ে ক্ষমতায় আসছে শিশুনাগ, তাই তো? সর্বক্ষত্রান্তক উপাধি কি গ্রহণ করেছিলেন? মহাপদ্মনন্দ। একরাট সর্বক্ষত্রান্তক। কোন মগধ রাজা অবন্তী মহাজনপদ দখল করে মগধ সাম্রাজ্যের বিস্তার ঘটান? শিশুনাগ অবন্তী দখল করেছিল, পড়লাম আমরা এক্ষুনি। তো এই হচ্ছে আমাদের এখান থেকে ওভারঅল প্রশ্ন উত্তর এবং ওভারঅল আলোচনা। তো এবার বলতে পারো যে কারুর যদি কোনো প্রশ্ন থাকে। আমি একটু অজাতশত্রুতে গেলে ভালো হয়। অজাতশত্রু যে টপিকটা ছিল ওখানে, যে মানে অজাতশত্রুর সঙ্গে যে বৈবাহিক সম্পর্ক ছিল আর কি, ওখানে 5 জন ছিল। একটা বিদোহ অজাতশত্রু। ছিল আপনার হুম, অজাতশত্রু, অজাতশত্রু বিম্বিসার। হুম। বিম্বিসারের টপিকটা একটু গেলে ভালো হয়। বিম্বিসারের টপিকটা আরেকবার যাবো আর কি, বিম্বিসারের ঠিক আছে? বিম্বিসারের যে বিবাহটা মানে হুম, 4 জন। হ্যাঁ, বলছি। মানে ওখানে যে কসররাজ মহাকৌশলের কন্যা সঙ্গে বিবাহ হয়েছিল, যেটা হচ্ছিল প্রসেনজিতের ভাগিনী কৌশল দেবী, যে প্রথম যে বিবাহটা করেছিলেন নাকি, তার পরিবর্তে কাশী বা বেনারসে তাকে দিয়েছিল, বিম্বিসারকে দিয়েছিল। হুম। ওটা আপনি প্রসেনজিতের কন্যা বললেন, ওটা না, প্রসেনজিতের, না, না, না। কসররাজ যেটা মহাকৌশলের কন্যা, ওটা প্রসেনজিতের কন্যা না। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্রসেনজিতের কন্যা বললাম না? কৌশলা দেবী। হুম। ওটা প্রসেনজিতের কন্যা না, ওটা মহাকৌশলের কন্যা, প্রসেনজিতের ভাগিনী ছিল হ্যাঁ, প্রসেনজিতের বোন, কৌশল দেবী, যেটা আর এক্স্যাক্টলি। কি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক, ঠিক, ঠিক। আমি আমি ভুল বলেছি। ভুল বলেছি মানে হ্যাঁ, হয়তো বা ওই বাই মিস্টেক। হ্যাঁ, যাই হোক। ঠিক, একদম। আর কারোর কিছু বলার আছে?